এই তৃণমূলের সন্ত্রাস বাহিনীরা জেনে রেখে দেন, আপনারা তো কিছুই বাদ দেন না। আপনারা বেটিকেও বাদ দেন না, মাকেও বাদ দেন না। চাল থেকে শুরু করে, গরু থেকে শুরু করে এমন কিছু পশ্চিম বাংলার জমিনে নেই যে প্রত্যেক ধর্মই একটা ধার্মিক মানুষ আছে, তারা দান খায়রাত করে। আমাদেরও আছে পশ্চিমবঙ্গে ফান্ডে যে সরকারের কোষাগার থেকে যে বাচ্চাদের মিড ডে মিল চাল দেওয়া হয়, যে রেশন দেওয়া হয় গরিব মানুষদের, এই তৃণমূলের স্বৈরাচারীরা সেটাও দ্বিধাবোধ করে না চুরি করতে। এতে মানুষের হকটাও বঞ্চিত এরা চুরি করে খায়। আপনাদের জবাব দেওয়ার সময় এসছে। আমরা কিন্তু জেতার জন্য আসিনি, আমরা মসনদ দখল করার জন্য আসিনি। আমরা এসেছি বাংলাকে সমাজ মুক্ত করতে, বাংলা নতুন বাংলা গড়তে এসছি, নজরুলের বাংলা গড়তে এসছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গড়তে এসছি, আমরা আবু বকর সিদ্দিকের বাংলা গড়তে এসছি। যেমন ইংরেজ ব্রিটিশ পুলিশদেরকে দিয়ে শাসন করেছিল আমাদের, এখন তাদের মুখে ঠিক একটাই আওয়াজ যে পুলিশ যতদিন আছে পশ্চিম বাংলায় তৃণমূল ততদিন আছে। আর আমরা বলি আপনার পুলিশ আমাদেরকে রুখতে পারবে না, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখতে পারবে না, আর এই তৃণমূলকে উৎখাত করে সমুদ্র পার করে দেওয়ার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেবে। কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব যে রাজনীতি বাংলার জমিনে দিতে এসেছেন, তাপস ব্যানার্জি মহাশয় যে রাজনীতি দিতে এসেছেন, বিশ্বজিৎ মাইতি যে রাজনীতি দিতে এসেছেন, এই রাজনীতি পশ্চিম বাংলার জমিনে আজও পর্যন্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে পারেনি। ভাগিদারির লড়াইতে আমার যেটা হেস্সা আমাকে পাইয়ে দাও, দলিত আদিবাসীর যেটা হেস্সা তাকে পাইয়ে দাও, জল জমি জঙ্গলের অধিকারটা বুঝিয়ে দাও। দলিত আদিবাসীদের যে তিমিরে তারা ছিল আজও পর্যন্ত সেই তিমিরে। এই আওয়াজ নওশাদ সিদ্দিকী এবং তার দলবল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তুলেছে। তাই আপনাদেরকে বলবো, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রতিটা মানুষকে বলবো, সময় খুব শর্ট, আপনার হাতে আর সময় নেই। কাদের কথায় আপনি চলবেন? যারা আপনাকে দিনের পর দিন ঠকিয়েছে তাদের কথায় চলবেন, না যারা আপনার ভাগের জন্য, আপনার হকের জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য রাস্তাতেও যেমন আন্দোলন করছে, তেমন স্টেজে আন্দোলন করছে, তেমন বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আন্দোলন করছে, তাদের কথায় চলবেন? এটা আপনাদের ভাবতে হবে। আমরা স্টুডেন্টস ফ্রন্ট সেই দিনই প্রথম বিরাট বড় ধাক্কা খেয়েছিলাম যে একটা সংগঠনের বয়স মাত্র 2.5 মাস। এই সময় এমন, আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধেও তখনও কিছু বলিনি, আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তখনও কিছু বলিনি, আমরা কারুর বিরুদ্ধেই কিছু বলিনি। শুধু একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম, ইমতিয়াজও ছিল সেখানে আইনিসের সঙ্গে রক্তদান শিবিরটা অ্যারেঞ্জ করায়, এবং ফ্রি মেডিকেল ক্যাম্প, সেখানে ওষুধ ছিল, সেই ওষুধগুলোকে তারা নষ্ট করেছিল তৃণমূলের শাসক দলের নেতৃত্বে গুন্ডা বাহিনী। এবং সেখানে যে রক্তদাতাদের জন্য যে ফল দুধের আয়োজন করা হয়েছিল, রক্তদান শিবিরটা না করতে পেরে বাগনান স্টেশনে যারা থাকেন, যারা ফুটপাতবাসী, যারা স্টেশনে দিন কাটান, রাত কাটান, তাদেরকে আনিস সেখানে গিয়ে সেই ফল দুধ সেগুলো বিতরণ করেছিল। এইটা ছিল আনিসের আদর্শ। তারপরে আমতা রাম সদয় কলেজ, সেখানে একজনকে, আমাদের একজন সহযোদ্ধাকে, তাকে ধরে মারা হয়, তার পা রীতিমতো চোট পায় সে পায়ে। আনিস খান তখনও সংগঠনের বয়স ওই মেরে কেটে 1.5 মাস 2 মাস, তখন আনিস সেইটার দায়িত্ব নেয়, তাকে ভয় দেখানো হয়, আমতার ওই ছেলেটাকে ভয় দেখানো হয়, তার এগেনস্টে গিয়ে আনিস সেখানে দাঁড়ায়, আনিস একা গিয়ে সেখানে প্রতিবাদ করে। এরই মধ্যে এত ভয় পাওয়ার কি হলো যে আনিসকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করতে হলো, তাও পুলিশকে কাজে লাগিয়ে? তৎকালীন আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী, তার নেতৃত্বে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্স, তারা গিয়ে আনিসকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে। তার থ্যাতলানো দেহ যা দেখলে আজও আমরা শিহরিত হই, সেটা তার বাড়ির সামনে পড়েছিল। আমরা চমকে উঠেছিলাম। আজও আমরা আনিসকে বিচার দিতে পারিনি।
কারণ যে এসআইটির ওপর আদালত ভরসা করেছে, পুলিশের দ্বারা তৈরি এসআইটি, সেই সিট যেখানে পুলিশ আছে সেই পুলিশই তো হত্যা করেছে, তারা কি করে তদন্ত করবে? তারা কিভাবে একটা চার্জশিট জমা করবে? যারা হত্যা করেছে তারা তদন্ত করবে? মমতা ব্যানার্জি দেবব্রত চক্রবর্তীকে আমতা থানা থেকে ক্লোজ করে দিলেন। ক্লোজ করে দিয়ে কিছুদিন পরেই আবার আমরা শুনলাম বাগনান থানায় তাকে আবার এসআই করে ওপেন করা হয়েছে। আমরা বাগনান থানার সামনে অবস্থান বিক্ষোভ করে সেই দেবব্রত চক্রবর্তীকেও বাগনান থানা থেকে সরিয়েছি। তারপরে আমতা ওসি কিঙ্কর মণ্ডল তিনি এলেন, তিনি এসে বললেন থানার মধ্যে যে এই আন্দোলনের সঙ্গে কোনো ভদ্রলোক যুক্ত নেই, এই আন্দোলনের সঙ্গে অনেক মাওবাদী যুক্ত আছে, আলিয়া ইউনিভার্সিটির এবং বিভিন্ন পাতাখোররা যুক্ত আছে। একজন ওসির বক্তব্য। আর একজন চোর যার নাম মুখে আনতেও আমার লজ্জা পায়, তিনি বললেন আনিস মদ খেয়েছিল। আর একজন যিনি মানবাধিকার কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, তিনি বললেন আনিস পাইপ বেয়ে নামতে গিয়ে, ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে মারা গেছে। আমাদের লজ্জা হয় তারা যে জনপ্রতিনিধি, তারা যে একটা রাজনৈতিক দলের হয়ে বক্তব্য রাখেন সাধারণ মানুষের সামনে, এটা ভেবেই আমাদের লজ্জা হয়। একজন ছাত্র, তার কি দোষ ছিল? সে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলছিল তখন সেখানে গিয়ে অনশন করেছিল। শামসুর স্যার ভালো বলতে পারবেন, তিনি গেছেন আনিসকে বোঝানোর জন্য যে অনশন তুলে নে, সকলে অনশন তুলে নিয়েছিল, আনিস অনশন তুলে নিয়েও বলেছিল আমি একা হলে একাই অনশন করে যাব, কিন্তু আমার দাবি আমি আদায় করে ছাড়বো। এই জেদের কাছে মমতা ব্যানার্জি পরাস্ত হয়ে ওকে খুন করতে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে। কিন্তু এই খুনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি হাজার হাজার আনিস খানের জন্ম দিয়েছেন। আজকে স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা সদস্য তারা আগামী দিনে আনিস খান হয়ে উঠবে, এই লড়াইয়ে তারা আছে এবং তারা আনিস খানের ন্যায় বিচারের দাবি যতদিন তাদের দেহে প্রাণ থাকবে তারা লড়াই করবে। একটা আনিস খানকে মেরে দিয়ে আর একটা আনিস খানকে বা সাজিদ হোসেনকে এদেরকে মেরে দিয়ে আপনি গোটা প্রজন্মের লড়াইকে ধ্বংস করতে পারবেন না, একটা আদর্শকে ধ্বংস করতে পারবেন না। আনিস খান একটা স্ফুলিঙ্গের নাম, একটা আগুনের স্ফুলিঙ্গ। দাঁত থেকে দাবানল তৈরি হবে, দাবানল। আর সেই দাবানলে আপনার এই শাসকের যে চরিত্র, আপনার দলের যে চরিত্র, আপনার প্রশাসনের যে চরিত্র, সেটা পুড়ে ছারখার হয়ে যাবে। আজ আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহযোদ্ধারা এসেছে। আজকে বিভিন্ন জায়গা, মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জায়গা থেকে আমাদের সহযোদ্ধারা এসেছে। তারা আনিসের স্মরণ সভায়, শুধু আনিস নয়, আজ আমরা সাজিদ হোসেনকে স্মরণ করছি। সাজিদ হোসেনকে নিউ টাউনে আপনারা জানেন, আমি বলছিলাম সুটকেস বন্দি তার দেহ উদ্ধার হয়েছিল, তাকে কিডন্যাপ করা হয়েছিল এবং মুক্তিপণ চাওয়া হয়েছিল, তারপর তার দেহ উদ্ধার হয়েছিল, নিথর দেহ উদ্ধার হয়েছিল নিউ টাউনে। আমরা সেখানেও বিক্ষোভ জানিয়েছিলাম, নিউ টাউন থানা ঘেরাও করেছিলাম, আমরা ডেপুটেশন করেছিলাম। উত্তম মাড্ডি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনিও এসে বাড়িতে, সে 3 দিন মাত্র ইউনিভার্সিটিতে ছিল, তারপরে বাড়ি এসে তারও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বাথরুম থেকে। আমরা আজকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের মঞ্চ থেকে তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সময় সংক্ষিপ্ত, এখনও অনেক বক্তারা রয়েছেন এবং আমাদের প্রধান বক্তা উনিও আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবেন। আমি শেষ করব। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজ শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও তুষার শেষে গলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তাই গ্রামনগর, মাঠপাথার, বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার, তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ, তৈরি হও মাঠে কিষান কলে মজুর নৌজওয়ান, জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, প্রতিবার যশোদামার রক্তবীজ এই মিছিল, স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, হও শামিল হও শামিল হও শামিল। আজকের আমাদের এই সভায় শামিল হওয়ার জন্য
আপনাদের প্রত্যেককে আমি স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসাবে আরও একবার ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই।